দেখো আজকে আমরা যে আলোচনা করব, যে আলোচনাটা হচ্ছে HCl নিয়ে। তাহলে HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl মানে হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যে H প্লাস আর Cl মাইনাস হয়। আমাদের নামের মধ্যেই লুকিয়ে আছে যেটি একটি অ্যাসিড। অ্যাসিড হওয়ার কারণে কি হয়? এরা জলীয় দ্রবণে H প্লাস আর Cl মাইনাস দেয়, এবং এটা তোমাদের জানা উচিত। এটা শুধু অ্যাসিড নয়, এটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড। তাহলে এই তীব্র অ্যাসিড হওয়ার জন্য আমরা কি করতে পারি? যখন এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। এখন এই HCl এর যে প্রপার্টিস গুলো হবে, তাহলে আর বাকিদের যে প্রপার্টিস আছে নিশ্চয়ই সেই প্রপার্টিস এর মতোই হবে। তাহলে এখনো বলছে শোনা যাচ্ছে না তীব্র অ্যাসিড করবো, আবার বলছি। তাহলে আমরা বলছি স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড। তো আমরা কি করে বুঝবো যে একটা অ্যাসিড স্ট্রং কি করে হচ্ছে, একটা অ্যাসিড উইক কি করে হচ্ছে? দেখো একটা অ্যাসিড যখন স্ট্রং হচ্ছে বা উইক হচ্ছে, এটাকে আমরা ধরতে পারছি কিভাবে? একটা অ্যাসিড যখন স্ট্রং হচ্ছে, স্ট্রং মানেটা কি? স্ট্রং মানেটা হচ্ছে যে তোমার যখন যে বেশি বেশি পরিমাণে H প্লাস আয়ন জলীয় দ্রবণে বিয়োজিত করবে, তখন সেটা হচ্ছে যে স্ট্রং অ্যাসিড। কিন্তু সে যখন বেশি বেশি পরিমাণে বিয়োজিত করবে না, তখন কিন্তু সে স্ট্রং অ্যাসিড নয়। ঠিক আছে? এবার এইভাবে আমরা একটা অ্যাসিড স্ট্রং কিনা বা এটা ডিসোসিয়েশন করলে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। তাহলে এবার আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটাকে আমরা দেখার চেষ্টা করি যে বিষয়টা কিভাবে হচ্ছে। অর্থাৎ এটা যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়, আর পাঁচটা অ্যাসিডের মধ্যে এটা কিভাবে কি হয় তার আমরা এটাকে দেখার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো, হোয়াটএভার দ্য বুকস ইউ আর ইউজিং ডাজ নট ম্যাটার। তার কারণটা হচ্ছে যে সবার ক্ষেত্রেই এটা একই রকম হবে, প্রপার্টিসটা সবার ক্ষেত্রে কি হবে? একই রকম হবে। তাহলে আমরা প্রপার্টিসটা সবার ক্ষেত্রে কিরকম হবে সেটাকে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, আমি বললাম যে বেশিরভাগ অণু বিয়োজিত হচ্ছে, ঠিক আছে? এবং হাইড্রোজেনটাকে আমরা কি বলি? একক্ষারীয় অ্যাসিড। কেন? মোনোবেসিক, ইংরেজিতে বলে মোনোবেসিক। মোনোবেসিক মানে একটা, ডাই মানে হচ্ছে দুটো, ডাইবেসিক, ট্রাইবেসিক মানে তিনটে। তাহলে ডাইবেসিক মানে কি? ইংরেজিটাও আমাদের পাশাপাশি জানতে হবে। এটা মানে হচ্ছে একক্ষারীয়, আর এটা মানে হচ্ছে দুক্ষারীয়। এটা মানে হচ্ছে একক্ষারীয়, এটা হচ্ছে একক্ষারীয়, ঠিক আছে? একক্ষারীয়। আর এটা মানে হচ্ছে দ্বিক্ষারীয়। তাহলে ট্রাইবেসিক এরকম ভাবে কি হবে? ট্রাইবেসিক হবে। তারপর কি হবে? টেট্রাবেসিক হবে। ট্রাই হতে পারে, তারপর কি হতে পারে? টেট্রা হতে পারে। এরকম ভাবে হয়। এটা আমরা আগে পড়েছি ক্ষারকগ্রাহিতা, যখন আমরা বিষয়টা পড়েছি তখন কিন্তু এটা আমাদের অলরেডি একটা ধারণা আছে। এবার আমাদের নেক্সট টপিকটা কি হচ্ছে দেখো, যে যখন আমরা বলছি যে এটা, তাহলে খুব একই রকম ভাবে তোমরা খুব ভালো করে জানো যে যখন একটা তীব্র অ্যাসিড থাকে সে যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হবে? লবণ ও জল উৎপন্ন করবে। তাহলে এটা দেখো লবণ ও জল উৎপন্ন করবে। তোমরা আবার লিখছো স্ক্রিনের ওপরে, স্ক্রিনের ওপরে কিছু লেখা যাবে না, বারবার করে বলছি স্ক্রিনের ওপরে কিছু লেখা যাবে না। ওকে, এবার দেখো নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে যে যখন এটা NH4OH এর সঙ্গে বিক্রিয়া করছে তখনও কিন্তু কি তৈরি করছে? এটা একটা লবণ তৈরি করছে। কিরকম লবণ তৈরি করছে দেখো? NH4Cl প্লাস H2O, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। তাহলে একই রকম ভাবে যখন CO এর সঙ্গে বিক্রিয়া করছে, HCl বিক্রিয়া করছে, তখন কি হচ্ছে? কিউপ্রিক ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করছে। তাহলে আমরা এরকম যদি পরস্পর দেখতে থাকি যে এটা বিক্রিয়াগুলো কি হবে? সবই এক হবে। আমি সবটা লিখছি না। ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন HCl এর বিক্রিয়া করছে তখন কি হচ্ছে? তুমি আগে জলটাকে বার করে দাও, জলটাকে দিয়ে বার করে দিলাম, জলটাকে বার করে দিলে কি থাকছে? CaCl2 হচ্ছে। ওকে, আবার দেখো যখন CaA হচ্ছে তখন আবার শুরু করছি। দেখো তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে করব। দেখো আবার কেউ মাঝখানে লিখছো, মাঝখানে কেউ লিখবে না, বারবার করে একটা কথা বলছি, ডিস্টার্ব হচ্ছে। দেখো এবার CaO যখন থাকছে তার সঙ্গে যখন HCl বিক্রিয়া করছে তখন কি হচ্ছে? সেই CaCl2 প্লাস HCl, সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে নেক্সট টপিকের মধ্যে আমরা কিভাবে যাব দেখো। নেক্সট টপিক হচ্ছে যে যখন ক্যালসিয়াম অক্সাইড আর HCl বিক্রিয়া করছে, তাহলে এখানে কি হবে? CaCl2, কারণ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমরা কি জানি? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এটা ক্ষারীয় অক্সাইড। সুতরাং ক্ষারীয় অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে লবণ ও জল উৎপন্ন করছে। একই রকম ভাবে Fe2O3 যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? HCl এর সঙ্গে বিক্রিয়া। দেখো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যেটাই দেবে সেটা আম্লিক অক্সাইড না ক্ষারকীয় অক্সাইড। তাহলে তোমাকে হা করে মুখস্থ করার দরকার নেই। অন্তত এই লবণ জল যেখানে উৎপন্ন হচ্ছে তুমি কিন্তু সহজেই বুঝে যাবে
যে এটা কিরকম ভাবে কি বিক্রিয়া হচ্ছে। নেক্সট আমি চলে যাচ্ছি যে কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। দেখো কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন আমি আগেই বলেছিলাম, আগের দিনটা ভালো করে একটু মনে করে দেখো, যখন HCl এর সঙ্গে হয়েছিল যে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হবে। তাহলে এখানে এই যে কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে কমন প্যাটার্নটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে তার সঙ্গে আর কি উৎপন্ন হবে, কি বাকি থাকছে, দেখো এটা বাদ দিয়ে যেটা থাকছে সেটা ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আবার আমি বলছি যে Na2CO2 এর সঙ্গে যখন বিক্রিয়া হচ্ছে সেম, একেবারে সেম। তাহলে দেখো কি হচ্ছে, এই CO2 আর H2 এটা কমন, এটা কমন। আবার যখন NaCO2 এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে সবার ক্ষেত্রে একেবারে সেম প্যাটার্ন। সবার যখনই এই কার্বনেট বা বাইকার্বনেট যখন রিঅ্যাকশন করবে তখন সবার ক্ষেত্রে CO2 আর H2 টা কিন্তু কমন। এটাকে সবসময় মাথায় রাখবে। এটা আমি আগের দিনও শিখিয়েছিলাম তোমাদেরকে যে যখনই এই বিক্রিয়া হবে তখন CO2 আর H2 টা কিন্তু কমন হবে। তাহলে CO2 আর H2 যখন কমন হচ্ছে তখন দেখো এখানে কি হচ্ছে, যে এইখানটা হচ্ছে CaCl2 উৎপন্ন হবে না, তাহলে কি উৎপন্ন হবে ভালো করে লক্ষ্য রাখো। তাহলে এখানে হচ্ছে Na থাকছে আর কি পড়ে থাকছে Cl থাকছে, তাহলে NaCl উৎপন্ন হয়ে গেল। পরের বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হবে, Na থাকছে আর Cl থাকছে। তো এইভাবে কিন্তু প্রতিটা বিক্রিয়া মাথায় রাখতে হবে যে যখনই আমার এই কার্বনেট বা বাইকার্বনেট থাকবে তখনই কিন্তু বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইডের জল উৎপন্ন হবে। গতদিনকে আমরা বলেছিলাম যে যখনই এই ধরনের বিক্রিয়া হয় তখন কিন্তু এরকম প্যাটার্নটা গতদিনে একই রকম বলা হয়েছিল। সবসময় মাথায় রাখবে যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া করলে লবণ ও জল, আর ক্ষারের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া বা কার্বনেট বা বাইকার্বনেট থাকে তখন কিন্তু সাধারণত কার্বন ডাই অক্সাইডের জল উৎপন্ন হয়। এক্সেপশন সবকিছু থাকে, এক্সেপশন নিয়ে আমরা আলোচনা করছি না। এবার আবার আগের দিনের একটু পুরোনো দিনের কথাটা ফেরত যাও। পুরোনো দিনের কথা কি, পুরোনো দিনে আমি গতদিনকে বলেছিলাম যে যখন মেটালের সঙ্গে বিক্রিয়া করবে, ভালো করে একটু মনে করে দেখি আমরা, মেটাল বা ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন করবে। ভালো করে মনে করে দেখো Cu প্লাস H2SO4, তাহলে আমাদের মেটালের সঙ্গে যখন বিক্রিয়া করেছিল তখন কিন্তু ওই যে বললাম যে CuSO4 বিক্রিয়া করছে তখন Mg প্লাস H2SO4 MgSO4 প্লাস H2, জিঙ্ক প্লাস H2SO4 জিঙ্ক SO4 প্লাস H2, Fe প্লাস FeSO4 FeSO4 প্লাস H2। তাহলে ঠিক একই রকম ভাবে আমি প্রত্যেকটা লিখছি না, তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকের ক্ষেত্রে আমি HCl দিচ্ছি। তাহলে দেখো Ca, ম্যাগনেসিয়াম, Al, জিঙ্ক, আয়রন আর টিন, আমি যাই দিই না কেন প্রত্যেকের সঙ্গে যখন আমি HCl এর বিক্রিয়া করাচ্ছি তখন কি দাঁড়াচ্ছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা কমন প্যাটার্ন। কমন প্যাটার্ন কি উৎপন্ন হবে, হাইড্রোজেন। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে চলো আমরা একটা কাজ করি, তাহলে এই হাইড্রোজেনটা যখন উৎপন্ন হচ্ছে তখন একটা কাজ করি, দেখো সবার ক্ষেত্রে আমি লিখলাম যে হাইড্রোজেন উৎপন্ন হবেই মাস্ট অ্যারো দিয়ে। তাহলে প্লাস হাইড্রোজেন সবার ক্ষেত্রে কমন। তাহলে বাকি কি থাকলো ভালো করে লক্ষ্য করি, CaCl2, তাহলে Mg এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে MgCl2, জিঙ্কের সাথে বিক্রিয়া করলে কি হবে জিঙ্কCl2, Al এর সাথে বিক্রিয়া করলে কি হবে AlCl3। একই রকম ভাবে ধরো আমি Al এর সাথে বিক্রিয়া করছি AlCl3, হ্যাঁ F এর সাথে FeCl2, S এর সাথে SnCl2। তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি কিনা, এই প্যাটার্নটা প্রত্যেকে আমরা বুঝতে পারছি কিনা। ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা কত 1, তাহলে এই দুটো যখন হচ্ছে তখন কি উৎপন্ন করবে CaCl2, সেই জন্য CaCl2 হচ্ছে। হ্যাঁ স্যার, যোজ্যতাটাকে ভালো করে মাথায় রাখতে হবে। কেমিস্ট্রি একেবারে অঙ্কের মতো, যদি আমরা বুঝতে পারি কেমিস্ট্রি অঙ্কের মতো কিন্তু আমরা সহজে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এই ব্যাখ্যাটা ভালো করে একটু মনে রাখবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কে কোথায় অবস্থান করছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, আমি এটা নিয়ে তোমাদের একটা আজকে ভিডিও দেখাবো যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে উপরে থাকে অর্থাৎ হাইড্রোজেনের উপরে যারা অবস্থিত যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, এদের সাথে যখন বিক্রিয়া করছে তখন হাইড্রোজেনটা উৎপন্ন করছে। তাহলে আমাকে বুঝতে হবে যে হাইড্রোজেনের উপরে কারা কারা অবস্থান করছে, হাইড্রোজেনের উপরে যারা এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আছে তাদের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন করে। থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন করেছো, ভালো প্রশ্ন করার জন্য ধন্যবাদ তোমাকে। আমি এই ভিডিওটা আমি একটু পরে দেখাবো যে এই প্যাটার্নটা কি করে হচ্ছে। ওকে, এবার দেখো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাচ্ছি কিরকম ভাবে, এবার মজার ব্যাপার। তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া শিখে গেলাম, স্যার অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া শিখে গেলাম।
আর কি শিখে গেলাম যে স্যার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যখন বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করছে কার্বন ডাই অক্সাইডের জল উৎপন্ন হচ্ছে। তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি, সেই প্যাটার্নের সঙ্গে আমরা কাজ করবো। এইবার তুমি যে প্রশ্নটা করলে ওইখান থেকে আমি এর উত্তরটা শুরু করছি যে কপার ও সিলভার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকে। কপার আর সিলভার এরা কি হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকে। হাইড্রোজেনের নিচে থাকার জন্য এরা কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। সেই জন্য তামার বা সিলভারের পাত্রে লৌহ HCl রাখা হয়। আমি আবার রিপিট করছি, কপার আর সিলভার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকে, সেই জন্য HCl এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তাই তামার বা সিলভারের পাত্রে লৌহ HCl রাখা হয়। সেই জন্য যখন বিক্রিয়াটা আমরা দেখি যে Cu প্লাস HCl প্লাস O2 যখন বিক্রিয়া করছে CuCl2 প্লাস জল উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে না। তাহলে আবার দেখি Ag প্লাস HCl প্লাস O2 যখন বিক্রিয়া করছে, এটা দেখা যাবে, এটা পরীক্ষার জন্য লাগবে না। হ্যাঁ, এটা পরীক্ষা এরকম হতে পারে প্রশ্নটা যে কপার সিলভারের সঙ্গে হাইড্রোজেন কেন উৎপন্ন হয় না, তখন একটাই উত্তর হবে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকাতে কপার আর সিলভার সেই জন্য হাইড্রোজেন উৎপন্ন করে না। ব্যাস হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ, এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ হচ্ছে এটা এমন একটা বিক্রিয়া যেখানে একটা একটা গ্যাস আর একটা গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে একটা সলিড উৎপন্ন করছে। সলিড পরীক্ষা আসবে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, এরকম একটা উদাহরণ দাও। দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, এরকম একটা বিক্রিয়া দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্যাসীয় অ্যামোনিয়া ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করে, এবং এটা HCl এর শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ধরা হয় বা অ্যামোনিয়ারও শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ধরা হয়। মানে যখন যেটা আমি করবো তখন সেটাকে আমি ইউজ করবো, সেইভাবে। ঠিক আছে, এটা শনাক্তকরণ একটা বিক্রিয়া। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করেছি কলেজে, তখন এটা HCl বা কি কিনা এটাকে প্রমাণ করা হয়েছে। স্ক্রিনের উপর তোমরা আবার লিখছো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি এই বিক্রিয়াটা ভালো করে আমরা পরীক্ষার জন্য করবো। নেক্সট স্যার বিক্রিয়াটা আবার বলুন না। এটা বলে আছে, তুমি বোর্ডে দেখতে পাচ্ছ না? আমি তো বোর্ডে দেখাচ্ছি। অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি স্যার দেখতে পাই না। যা বাবা, দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি। স্যার পাচ্ছি। এই তো NH3 প্লাস HCl বিক্রিয়া করে কি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। ঠিক আছে, two gases react to form a solid compound. This is a typical example to form a solid compound but reacting with two gases. Okay, now the next one. আগের বারে আমরা কি করলাম, শনাক্তকরণ পরীক্ষা, সিক্ত পরীক্ষার মাধ্যমে। একটা কথাকে মাথায় রাখবে যে কেমিস্ট্রিতে দু ধরনের টেস্ট হয়, একটা হচ্ছে ড্রাই টেস্ট আর একটা হচ্ছে ওয়েট টেস্ট। ড্রাই টেস্ট মানে হচ্ছে যেখানে আমি ভেজার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সেখানে আমি ফ্লেম টেস্ট হয়, একটা জিনিসকে আমরা নিলাম, নিয়ে ফ্লেমের মধ্যে ধরলাম, ধরে সেগুলো হয়। ওয়েট টেস্ট মানে সাধারণত জলীয় দ্রবণ থাকে বা তার মধ্যে তরল পদার্থ থাকে, তাকে ওয়েট টেস্ট বলে। কনফার্মেশন টেস্ট, প্রথমে আমরা একজনকে লক্ষণ করি, মানে আসামিকে চিহ্নিত করতে হয় যে ও চুরি করতে পারে, CID তে যেমন করে। কিন্তু তারপরে যখন সে চুরি করার পরে তাকে যখন ফাইনাল টেস্ট করতে হয়, তার জন্য কনফার্ম করতে হয়। তো কেমিস্ট্রিতে এরকম কনফার্মেটরি টেস্ট হয় বা নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয়। এই নিশ্চিতকরণ পরীক্ষা আগের যেটা বললাম ওটাও একটা পরীক্ষা, যে আমি অ্যামোনিয়া যখন HCl এর সঙ্গে দিচ্ছি সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, এর থেকে আমি বুঝতে পারছি যে এর মধ্যে HCl আছে। কিন্তু কনফার্মেটরি টেস্টের জন্য আমাকে কি করতে হচ্ছে, দেখো AgNO3 প্লাস HCl, সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কৃত্রিম বৃষ্টিপাত করতে কাজে লাগে, ভীষণ দামি। মানে ধরো 2001 সালে এটা 6000 টাকা কেজি ছিল, তাহলে এখন এটা ধরে নেওয়া যায় 36,000 টাকা 50,000 টাকা কিলো। যেখানে যেখানে প্রচুর পরিমাণে মনে করো যে কাজু বাদামের চাষ হচ্ছে, প্রচুর লস হয়ে যাবে, তো সেখানে কৃত্রিম বৃষ্টিপাত ওপর থেকে এই সিলভার নাইট্রেট দিয়ে করা হতো। ঠিক আছে, সিলভার নাইট্রেট দিয়ে করা হতো। তাহলে দেখো এবার কি হচ্ছে যে এই HCl AgNO3 এর সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কি হচ্ছে, AgCl এর সাদা থকথকে অধক্ষেপ করছে আর HNO3 উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে, এই হোয়াইট পিপিটি, AgCl এর হোয়াইট পিপিটি উৎপন্ন হচ্ছে। এই হোয়াইট পিপিটি কথাটা ব্র্যাকেটে লিখতে হবে বা সাদা অধক্ষেপ কথাটা লিখতে হবে, আর অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন মানে এরকম, মানে হচ্ছে অধক্ষেপ করে পিপিটি, আর এরকম মানে হচ্ছে গ্যাস।
এটাকে বলে পিপিটি চিহ্ন, নিচের দিকে হলে আর উপর দিকে হলে গ্যাসের চিহ্ন বলা হয়। ওকে, বুঝতে পেরেছি? এবার এই অবস্থায় নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, এই কথাটা লিখতে হবে। পরের রিঅ্যাকশনটা না লিখলেও চলবে, রিঅ্যাকশন এইটুকু লিখলেই সম্ভব। এই রিঅ্যাকশনটা যেমন H2SO এর ওয়েট টেস্টটা করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, HCl এর ওয়েট টেস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে ভালোভাবে পড়তে হবে। এই পরীক্ষা দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ক্লোরাইড লবণ শনাক্ত করা যায়, কিন্তু HNO3 বা H2SO এর ক্ষেত্রে শনাক্তকরণ সম্ভব নয়। তার কারণ এই অ্যাসিডগুলির সঙ্গে AgNO3 যোগ করলে সাধারণত পড়ে না। তাহলে তোমাকে পরীক্ষায় দেবে যে একটা বোতলের মধ্যে HCl আছে, একটা বোতলের মধ্যে H2SO4 আছে, কিভাবে কোন বিক্রিয়ার মাধ্যমে এটা করবে, কোন বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করবে যে কোন বোতলে কি আছে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এই বিক্রিয়ার সাহায্য নিতে হবে। কারণ তুমি জেনে গেছো যে সিলভার নাইট্রেটের সঙ্গে যখন HCl এর বিক্রিয়া করে তখন কিন্তু সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, কিন্তু HNO3 এর ক্ষেত্রে হয় না, H2SO4 এর ক্ষেত্রে হয় না। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। Start with the electrochemical series. So what is an electrochemical series? We need to know that. So for that electrochemical series, we are trying to run a video by which we can understand that what is an electrochemical series. Okay, so let us start that. তোমরা ফোনটাকে একটু আড়াআড়ি ঘুরিয়ে নেবে so that you will be able to understand. Okay, 10 minutes. Let me do one thing. Yeah, now start. Electrochemical series. In this lesson, the learner will be able to define electrochemical series. List out the applications of electrochemical series. Hi students! Today we will learn about electrochemical series. There is a network issue. স্যার হ্যাঁ বলো ওই মানে শুরুর দিকে পটাশিয়াম সোডিয়াম থাকবে আর একদম লাস্টে 3-4টা আগে হাইড্রোজেন থাকবে, এমন একটা সিরিজ। হ্যাঁ ও ঠিক আছে, এখানে কিছু একটা ইস্যু হচ্ছে, জাস্ট লেট মি চেক দিস। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণটা কিরকম ভাবে হয় এই কনসেপ্টটাও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তাহলে এই দেখো, এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে, কোনটা ম্যাগনেসিয়াম, the metal could force its electrons to move across a cell. The electrochemical series is a list of metals and other substances. দেখো তারপর আসছে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, তারপর আয়রন, তারপর লেড। আবার আমি এটাকে রিপিট করছি, তোমরা খাতাতে লিখে নিতে পারো। দেখো কি কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে লেড। Arranged in rank order of how easily the atoms may lose electrons. The further apart the metals are in the electrochemical এটা আবার উল্টো দিকে হচ্ছে, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যারোটা দেখো, এটা উপর থেকে যাচ্ছে, আর এই যে জিঙ্ক আছে, কপার আছে, ম্যাগনেসিয়াম, এদের series, the higher the voltage is produced across the cell. Electrons flow along the wire from the metal higher in the electrochemical series to the metal lower down. The electropotentials are arranged in the substance's ability to donate its electrons. That is how easily they are oxidized. দেখো এইখানে পুরো সিরিজটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে কি পটাশিয়াম, তারপর দেখো ম্যাগনেসিয়াম, তারপর দেখো অ্যালুমিনিয়াম, তারপর দেখো জিঙ্ক, তারপর দেখো আয়রন, তারপর হচ্ছে লেড, তারপর হচ্ছে কি, তারপরটা দেখো কি আছে হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে কপার, চুপ করো, দাঁড়াও আমাকে বলতে হবে, তারপর তুমি বলবে। কপার, তারপর সিলভার, তারপর হচ্ছে মার্কারি, তারপর হচ্ছে গোল্ড। এটা প্রত্যেকে লিখে নাও। প্রথমে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে কি হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে লেড, তারপর হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকে একটা গোল লাট দিয়ে রাখো। তাহলে এর উপরে যারা থাকছে তাদের সঙ্গে যখন বিক্রিয়া হচ্ছে অ্যাসিডের,
তখন H2 উৎপন্ন হচ্ছে, আর নিচে যারা থাকছে তাদের সঙ্গে উৎপন্ন হচ্ছে না। সেই জন্যই এটাকে আমরা এই কপারের মধ্যে বা সিলভারের পাত্রে রাখছি। তার কারণ হচ্ছে তার সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, তার সঙ্গে বিক্রিয়া করলে আমার উৎপন্ন হবে হাইড্রোজেন উৎপন্ন হবে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এবার বলো তোমার কি প্রশ্ন আছে, বলো। কে বলছিল, কথা বলছিল? স্যার এই বলছিলাম যে যে আগে থাকবে সে পরের মৌলকে প্রতিস্থাপিত করবে। All of the values are হ্যাঁ, এই যেটা বললাম সেটা আপাতত বোঝো, আমি এর পরে আসছি। measured in volts. What do you notice about hydrogen's voltage, and what is the significance of this? Pause the video and continue when you are ready. The answer is that hydrogen has an electrode potential of 0 volts. The significance of this is that it acts as a reference. All other electrode potentials are measured against this value. It's a bit like the heights of a mountain, which are relative to the sea level. The sea level is given a height of 0 meters. Using the electrochemical series, can you predict the direction that the electrons will travel towards for the following pairs of metals? The electrons always move from the metal with the more negative electrode potential to the more positive electrode. এটা একটু উঁচু ক্লাসের কনসেপ্ট, যে ইলেকট্রনের যে ফ্লোটা হয় সেটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। কারণ আমরা যা কিছু রিঅ্যাকশন করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফার অফ ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে, এবং সমস্ত ব্যাখ্যা এই পরবর্তীকালে হাইড্রোজেনের ব্যাখ্যা, অ্যাসিডের ব্যাখ্যা, বেসের ব্যাখ্যা সবই কিন্তু ইলেকট্রন দিয়ে হচ্ছে। সেই জন্য ইলেকট্রনের ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এটা ইলেকট্রন রেডক্স বলে একটা বিক্রিয়া হয়, রেডক্স, এখানে ইলেকট্রনের ট্রান্সফারের উপরে রিডাকশন এন্ড অক্সিডেশন হয়, তার উপরে কিন্তু এটা হয়। এগুলো একটু হায়ার ক্লাসে আমরা পড়বো, এই কনসেপ্টের উপর আসবে। তোমাদের লেভেলে যেটা হচ্ছে সেই লেভেলে আমরা কি করতে পারি সেটা দেখো। When elements are arranged in increasing order of their standard electrode potential, it is called the electrochemical cell. The metals are separated electrode potential. It is called an electrochemical series. The electrochemical series is a list of metal and other substances arranged in rank order based on how easily that atom may lose electrons. Based on the volts across the electrochemical cell, the metals are separated apart in the electrochemical series. This is known as difference in electrode potential. Electrons flow along the wire from the metal higher in the electrochemical series to the metal lower. The electrode potentials are arranged based on the element's ability to donate its electrons, that is, how easily they are oxidized. Whole values are measured in volts. What do you notice about hydrogen voltage, and what is the significance of this? The hydrogen has an electrode potential of 0 volts. The significance of this is that it acts as a reference electrode. All the electrode potentials are measured against this value. In the given table, the elements above the reference electrode have negative potential values, and it's called as anodic electrode. And at the elements below the reference electrode has positive. আমরা এখানটায় স্টপ করছি, কারণ হচ্ছে তোমাদের এটা অতটা হায়ার লেভেলে জানার দরকার নেই, শুধু যেটুকু বললাম এটুকু জেনে রাখো। এটাকে আমরা আরেকটু ডিটেইলসে জানার জন্য আমাদের যে কনসেপ্টটা জানতে হবে, সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে যে ইলেকট্রোডের এই যে বিষয়টা হচ্ছে, যে এটার জন্য আমাদের জানতে হবে যে এটা এইটা আমাদের কিভাবে হচ্ছে, অর্থাৎ অ্যাসিড আর বেস যখন থাকছে, অ্যাসিড আর বেসের ক্ষেত্রে রিঅ্যাকশন গুলো কিরকম ভাবে হয়। তোমাদের একটা অন্য ব্যাখ্যা দিই, হাইড্রোজেন দিয়ে ব্যাখ্যাটা করেছো, ওকে আমি ছেড়ে দেবো তার আগে। সেটা হচ্ছে যে হাইড্রোজেন দিয়ে ব্যাখ্যা করেছো, সেই ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে শুধু হাইড্রোজেন নয়, এটা মাথায় রাখবে, যেখানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি বেশি। তোমরা ছোট ক্লাসে পড়েছো, নিচু ক্লাসে কি পড়েছো? নিচু ক্লাসের ক্ষেত্রে তোমরা পড়েছো
যখন অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন, মানে ধরো হাইড্রোজেন ক্লোরাইডের সময় তোমরা পড়েছে NaCl, যখন সোডিয়াম সমবয়স্ক কক্ষ থেকে একটা ইলেকট্রন ছাড়ছে, হ্যাঁ না, তখন ক্লোরিন একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে কি করছে, আয়নিক বন্ড তৈরি করছে। তার মানে খেলাটা কিসের, রিয়াকশন হচ্ছে কিসের, ইলেকট্রন ছাড়া এবং ইলেকট্রন নেওয়া তার উপরে। তো এরকম ভাবে যেখানে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন বেশি, আমি আবার রিপিট করছি, যেখানে ইলেকট্রনের সহজলভ্যতা বেশি সেটাকে বলা হয় ভালো বেস, আর যেখানে ইলেকট্রন সহজে পাওয়া যায় না সেটা ভালো অ্যাসিড। আবার বলছি, যেখানে ইলেকট্রনের সহজলভ্যতা বেশি তারা ভালো বেসিক নেচার হয়, তারা ক্ষারকীয় প্রকৃতির হয়, আর যেখানে ইলেকট্রন সহজে পাওয়া যায় না, তারা ইলেকট্রন চায় উঠে, তারা হচ্ছে ভালো অ্যাসিড। দেখো ভালো করে মনে করে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবার ক্ষেত্রে সর্ববস্তু কক্ষে ইলেকট্রন বিন্যাসটা কত, 2 8 1 2 8 8 1, সবার ক্ষেত্রে কিন্তু এক বা দুটো ইলেকট্রন বিন্যাস আছে। হ্যাঁ, এক বা দুটো ইলেকট্রন থাকার জন্য তারা কি করতে চাইছে, যে আমি একটা ইলেকট্রন ছেড়ে দিই, তাহলে আমি অষ্টক লাভ করবো। সেই জন্য কিন্তু যেটা হচ্ছে যে তারা সবাই ক্ষারকীয় অক্সাইড, সোডিয়াম অক্সাইড ক্ষারকীয়, হ্যাঁ, পটাশিয়াম অক্সাইড ক্ষারকীয়, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকীয়, হ্যাঁ না, এইভাবে হচ্ছে। দেখো সেইখান থেকে এরা তীব্র ক্ষার হচ্ছে। এটা আরেকটা ব্যাখ্যা মাথায় রাখবে, যেখানে ইলেকট্রন আমরা সহজে পাই সেটা হচ্ছে ভালো ক্ষার, আর যেখানে ইলেকট্রন সহজে পাই না সেটা হচ্ছে ভালো অ্যাসিড। ঠিক আছে, 1:30 থেকে অনেকের ক্লাস আছে, আমি আজকে আর কন্টিনিউ করব না। আজকে আমরা সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা আবার নেক্সট দিনকে আলোচনা করবো।